আহ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে পথের দাবি টেলিভিশন, অনলাইন টেলিভিশনের চ্যানেলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, যে জাতীয় বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ, সেই নিয়ে আমাদের এখানকার ছাত্র সংগঠনগুলোর নেতারা কি ভাবছেন, তার সাথে যুক্ত হয়ে আছেন বিভিন্ন লেখক, গবেষক, সুশীল সমাজ, তারা কি ভাবছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি ছিল, আজকের বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে, এত উন্নয়নের সাথে সাথে আমাদের শিক্ষায় বরাদ্দটা আদৌ কতটুকু বেড়েছে এবং এটার বাড়ার প্রয়োজনীয়তা কি, শেষ বিষয়গুলো নিয়ে আমরা আজকে শুনবো। আমাদের মধ্যে দুজন অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মধ্যে সাথে উপস্থিত আছেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান রিচার্ড। আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বর্তমানে লেখক ও গবেষক আলমগীর হোসেন সুজন। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন। আমরা আশা করছি তিনি আমাদের এই লাইভে যুক্ত হবেন। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার বাংলাদেশের যে বাজেট 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেছেন জাতীয় পার্লামেন্টে অর্থমন্ত্রী। সেই বাজেটের আকারটা যেমনি বেড়েছে, তার সাথে ছিল একটা প্রত্যাশার চাপ। সেই প্রত্যাশা অনুযায়ী সরকারের দৃষ্টিভঙ্গি এবং সেখানে প্রতিফলিত হয়েছে, সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। বিভিন্ন মহল আলোচনা করছে, তার পক্ষে বিপক্ষে নানা মত যুক্তি আমাদের সামনে আসছে। আমরা শুনতে চাই আসলে এই সময়কার যারা ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন, ছাত্রদের অধিকারের প্রশ্নে লড়াইটা করছেন, তাদের ভাবনাগুলো কি, তারা কেমন করে দেখছেন, তারা কি আসলে যে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে আমাদের এইবারের বাজেট। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে প্রথমেই আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড ভাইয়ের কাছে। রিচার্ড ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি রিয়াজ ভাই, আপনি তো এবার দেখলেন যে 24-25 যে অর্থ বছর যে সরকার বাজেট ঘোষণা করেছে, এই বাজেটে যে শিক্ষায় বরাদ্দ রেখেছে সেটা প্রায় 11.57%। এই বরাদ্দ নিয়ে আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট, কিংবা কতটুকু প্রত্যাশা ছিল, তা কতটুকু পূরণ হয়েছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে এবং আপনার চ্যানেল পথের দাবির মধ্য দিয়ে যারা শুনছেন এবং আমার সহ আলোচক সহ সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন পক্ষ থেকে শুভেচ্ছা। যেটা বললেন যে আজকে যে শিরোনাম, ছাত্রদের স্বার্থ আসলে কতটুকু এই বাজেটের মধ্যে দিয়ে পূরণ হচ্ছে বা হবে, সেটা কতটুকু আসলে প্রত্যাশা পূরণ করতে পারছে। বাজেট বাংলাদেশে প্রতি বছর একটা করে আসে, একটা করে সরকার দেয়। মানুষ বাজেট সম্পর্কে সাধারণ পারসেপশন হচ্ছে বাজেট আসবে, সেখানে জিনিসপত্রের দাম বাড়বে, কিছু কিছু জিনিসের হয়তো দাম কমবে, কিন্তু সেটা আসলে তার প্রাত্যহিক জীবনে খুব একটা পরিবর্তন নিয়ে আসবে এরকমটা বাংলাদেশের ইতিহাসে বাজেট নিয়ে আমার জানা মতে আসলে খুব একটা ঘটেনি। বরঞ্চ যেটা হয়েছে যে মানুষের এক্সপেকটেশন এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, সেটা ক্রমাগত বাইরেই গেছে। আর এবারও আসলে সেটারই কোনো ব্যতিক্রম হয় নাই। গত বছর যখন বাজেট হয়, সেই বাজেটে আমরা দেখছি যে কলমের দাম, কলমের উপরে কর বসানো হয়েছে, কলমের দাম বাড়ছে। কাগজের যে কাঁচামাল, সে কাঁচামালের উপরে দাম ট্যাক্স বাড়ানো হয়েছে, কাঁচামালের দাম বাড়ছে, কাগজের দাম বাড়ছে। এই সাথে ছাড়াও শিক্ষার যে বরাদ্দ, এই বরাদ্দ প্রশ্নে বাংলাদেশের একদম মুক্তিযুদ্ধ পরবর্তী কালে যে বরাদ্দ ছিল, বাজেটের যে পার্সেন্টেজ যদি হিসাব করি, বাংলাদেশের পর থেকে আসলে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাংলাদেশের মানুষের চাহিদা এবং সত্যিকার অর্থে একটা শিক্ষা বান্ধব, একটা উৎপাদনশীল অর্থনীতির বিকাশের প্রয়োজনে গবেষণা বান্ধব যে একটা শিক্ষা বাজেট, সেটা বাংলাদেশ কখনোই পায়নি। এবারও সেটার ব্যতিক্রম হয় নাই, গতবারও ব্যতিক্রম হয় নাই। বরঞ্চ আওয়ামী লীগ তার যে নিজের যে প্রস্তাবনা, যেটা 2020 সালে তারা দিছিল, সেই প্রস্তাবনায় তারা বলছিল যে তারা শিক্ষা বাজেটে ধাপে 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 তারা প্রায় 4 থেকে 5% দিকে নিয়ে যাবে জিডিপির। কিন্তু আমরা দেখি যে জিডিপির পার্সেন্টেজের দিক থেকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে তো নাই, বরঞ্চ ক্রমাগত কমছে। যেটা আপনি বললেন যে 11% বা সামথিং, এটা আসলে মূলত মোট বাজেট। বাংলাদেশে এবার বাজেট হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা, 7,95,000 সামথিং কোটি টাকা বা 97,000 কোটি টাকা। তো সেই জায়গা থেকে শিক্ষা খাতে বরাদ্দ মাত্র 90 সামথিং, 95, 93, 94 এরকম একটা অ্যামাউন্ট।
যেটা গতবারের তুলনায় যদি বিচার করি, যেভাবে মুদ্রাস্ফীতি হয়েছে গত 9 মাস ধরে, 15 মাস ধরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি চলতেছে প্রায় 9%। তাহলে সেই বিবেচনা করলে এবার কাগজের টাকায় প্রকৃত যদি মূল্যের বিবেচনা করি, সেখানে আসলে বাজেটে শিক্ষা বরাদ্দ আরো কমছে। এবং জিডিপির আকারের কথা যদি ভাবি, তাহলেও সেটা আসলে দেখা যায় যে এবার জিডিপির 1.69%, যেটা গতবার একটু বেশি ছিল। তার মানে জিডিপির হিসাব করলে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা বাজেটে 1.69% বরাদ্দ করা হয়েছে। এখন প্রত্যাশার কথা যদি আসে, তাহলে প্রথমে আসে যে বাংলাদেশে এই সময়ে এসে একটা নতুন শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থা একটা নতুন সংযোজন করছে, যেটা সরকার ঘটাইছে, বাস্তবায়ন শুরু হয়েছে এই 23 সাল থেকে। সেটা হচ্ছে শিক্ষা বা শিক্ষাক্রমের একটা পরিবর্তন, পরীক্ষাহীন একটা নতুন মূল্যায়ন ব্যবস্থা। এটা ধাপে ধাপে তারা চালু করতেছে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন শ্রেণীতে। তো সেই জায়গা থেকে যখন শিক্ষাক্রমটা সরকার প্রপোজাল আনে, তখন থেকে এই শিক্ষাক্রম নিয়ে আমাদের শিক্ষক, অভিভাবক এবং গবেষকদের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া ছিল, সমালোচনা ছিল। তো সেই সমালোচনা আলোচনার মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের জবরদস্তি করে এই শিক্ষাক্রমটা চাপায় দেওয়া হলো। এবং যখন শিক্ষাক্রমটা চাপানো হলো, তখন সরকারের দিক থেকে একটা যুক্তি ছিল যে এটা আহ বিভিন্ন নর্ডিক ইউরোপের বিভিন্ন দেশ, রাষ্ট্র, তারা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের উদাহরণ টানে। উন্নয়নের বেলায় সিঙ্গাপুরের উদাহরণ টানে, মালয়েশিয়া উদাহরণ টানে, বিভিন্ন সময় বিভিন্ন দেশের উদাহরণ টানে। শিক্ষাক্রম বাস্তবায়নের সময় তারা এরকম বিভিন্ন রাষ্ট্রের, ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর উদাহরণ টানছে। তো সেই সকল রাষ্ট্রের শিক্ষা বাজেটে একটা এই ধরনের শিক্ষাক্রম, যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে সম্পূর্ণ বিপরীত, সেই সকল রাষ্ট্রে এই শিক্ষাক্রম চালু করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে যেই ধরনের শিক্ষায় বরাদ্দ থাকে, বাংলাদেশ তার ধারে কাছেও আসলে যাইতে পারে না। বরঞ্চ আমরা দেখলাম যে এবার একটা আশা ছিল যে যেহেতু শিক্ষাক্রম এখানে নতুন করে বাস্তবায়ন করা হচ্ছে, ফলে এই শিক্ষাক্রম বাস্তবায়নের প্রধান প্রধান মূল বিবেচনা হচ্ছে শিক্ষক। ফলে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক যারা, তাদের বেতন এখানে বৃদ্ধি পাবে। আমাদের এখানে আশা ছিল যে এখানে আমাদের যে শ্রেণী কক্ষের সংকট আছে, যে ক্লাসে একজন শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের যে বিশাল ব্যবধান, এমন হয় একটা ক্লাসের ভিতরে 60, 70, 80, 100 জনের উপরে শিক্ষার্থী থাকে বিভিন্ন স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে। ফলে শিক্ষার মান বৃদ্ধির দিকে সরকার যে মনোযোগ, সেটা এবার বাড়বে এবং এই শিক্ষাক্রম তারা যেটা বলতেছে বাস্তবায়ন করবে। বাস্তবায়ন যোগ্যতা নিশ্চিত করার জন্য তারা শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধি করবে। কিন্তু আমরা দেখলাম যে সেটা হলো না। বরঞ্চ বাংলাদেশে শিক্ষক যারা প্রাথমিক এবং মাধ্যমিক, তারা সারা পৃথিবীর মধ্যে তো বিবেচনা বাদ দেয়, দক্ষিণ এশিয়ার মধ্যেও বাংলাদেশের এই শিক্ষকদের বেতন সবচেয়ে কম। তাহলে বাংলাদেশের শিক্ষকদেরকে, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক যারা এই শিক্ষাক্রম বাস্তবায়ন করবেন, তাদেরকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম বেতন দিয়ে আমরা কিভাবে আশা করতে পারি আসলে এই শিক্ষাক্রম বাস্তব হবে এবং এর সুবিধা আসলে শিক্ষার্থীরা পাবে? ফলে যেখানে পরীক্ষা উঠে দিচ্ছে, যেখানে অভিভাবকদের মধ্যে নানা ধরনের খরচ বেড়ে যাচ্ছে, কারণ এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের যে নিরীক্ষণ পদ্ধতির মধ্যে যাইতে হচ্ছে শিক্ষার্থীদেরকে, সেগুলো বাস্তব করতে গিয়ে দেখা যায় উপকরণগুলো, শিক্ষা উপকরণ, নানা ধরনের উপকরণ, সেগুলো আসলে তাদেরকে পরিবার থেকে বহন করতে হচ্ছে। ফলে তার শিক্ষা ব্যয় বেড়ে গেছে। ফলে যখন শিক্ষা ব্যয় বাড়তেছে, যখন পরিবারকে তার শুধু সন্তানের লালন পালন না, একই সাথে অন্যান্য চাহিদা পূরণ করার ক্ষেত্রে প্রচন্ড হিমশিম খেতে হচ্ছে এই মুদ্রাস্ফীতির বাজারে, উচ্চ মুদ্রাস্ফীতির বাজারে, তখন আসলে এই ধরনের উল্টো বাজেটে শিক্ষা বরাদ্দ না বাড়ায় শিক্ষা বরাদ্দ কমায় দেওয়া, এটা আসলে একটা প্রহসন। এবং আমরা আরো বড় প্রহসন হচ্ছে যখন আমরা দেখতে পাই যে বাংলাদেশের ক্ষমতার সাথে থাকা ক্ষমতাসীন ছাত্র সংগঠন যখন এই ধরনের একটা শিক্ষা বিরোধী, শিক্ষা ধ্বংসের একটা বাজেট, গণবিরোধী বাজেটকে যখন তারা স্বাগতম জানায় এবং সেই করতে গিয়ে তারা বিশাল মিছিল করেন, এটা আসলে একটা একটা বড় প্রহসনের জায়গা। এবং এটা এক ধরনের তামাশাও ব্যাপার। এবং একই সাথে আরো বড় তামাশা হচ্ছে যখন আমরা দেখি রংপুরে এই বাজেটের একটা কোন ছিটা ফোটাও, যখন রংপুরের এত বড় একটা জেলা, এত বড় একটা বিভাগীয় শহর, সেখানে কোনো রংপুরে কোনো বাজেট কোনো বরাদ্দই হয় না। সেখানে রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ হয় মাত্র 1 লক্ষ টাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো বরাদ্দই পায় না। তখন আসলে শিক্ষার্থীদের জায়গা থেকে যদি বিবেচনা করা হয়, অন্যান্য নাগরিকের জায়গা থেকে বাদও দিয়ে, তাহলে আসলে দেখতে হয় যে এখানে এই বাজেট শিক্ষা বিরোধী না শুধু, এটা আসলে প্রকৃত অর্থে জনগণের কাছ থেকে অর্থ আদায় করে কতিপয় লুটের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ এবং
মানুষের উপরে করের বোঝা চাপায় দেওয়া ছাড়া, ঋণের বোঝা চাপায় দেওয়া ছাড়া আসলে এই বাজেট কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারতেছে না। ধন্যবাদ মশিউর ভাইকে ওনার গুরুত্বপূর্ণ মত এবং বিভিন্ন বিষয়গুলোকে কিভাবে আসলে উনি দেখছেন, কিংবা সমাজের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ করে বাজেট আসলে কতটুকু যুগোপযোগী হয়েছে, শিক্ষার্থী বান্ধব হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে উনি চমৎকার আলোচনা করেছেন। আমরা নিশ্চয়ই আমরা মনে করছি যে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা অনেক সমৃদ্ধ হয়েছেন। আমরা এখন একটু শুনতে চাই আমাদের লেখক গবেষক একটা দীর্ঘদিন ধরে সুজন আলমগীর হোসেন সুজন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ছাত্র অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন। সেই মানুষটাকে আমরা আজকে আহ্বান জানিয়েছি, উনি এখন গবেষণার সাথে যুক্ত আছেন। তিনি বলবেন যে সুজন ভাই, একজন গবেষকের চোখ দিয়ে আপনি আসলে কিভাবে দেখছেন এই বাজেটটাকে, যেখানে ইউনেস্কো বলছে জাতীয় আয়ের ন্যূনতম 8 ভাগ দরকার, যেখানে অথবা মোট বাজেটের 25 ভাগ শিক্ষায় বরাদ্দটা দরকার যদি একটা দেশ উন্নতি করতে চায়। এছাড়া আমরা দেখছি যে গত যে অর্থমন্ত্রীর কালে, অর্থাৎ যে আবুল মাল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন যে আমাদের এখানে কৈলাস সত্যার্থী একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এসেছিলেন, তিনিও বলেছিলেন যে কেন আপনারা এই শিক্ষা বরাদ্দটা কমাচ্ছেন, শিক্ষায় তো বরাদ্দ হচ্ছে বিনিয়োগ, আজকে আপনি $1 যদি বিনিয়োগ করেন 10 বছর পর এটা $20 হয়ে রিটার্ন করবে। তারপরেও আমাদের দেশের সরকার বা আমাদের দেশে যারা ক্ষমতাকে ক্ষমতা পরিচালনা করেন, তারা হচ্ছেন এই বিষয়গুলোকে আমলে নিচ্ছেন কতটুকু আপনার দৃষ্টিতে, এবং আপনি কিভাবে দেখছেন আসলে এবারের বাজেটটাকে, একটু আমাদেরকে বললেন সুজন ভাই। ধন্যবাদ রিয়াজ মাহমুদকে। আসলে এত ভালো একটা আয়োজন, যে পথের দাবি চ্যানেল থেকে যে গবেষণা বিষয় হোক বা শিক্ষার বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। তো ব্যাপারটা খুবই মজা যে বাংলাদেশের এখন যে স্ট্রাকচার আছে বা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে আসলে কি পরিমাণ বাজেটটা বরাদ্দ হওয়া উচিত। কারণ বাংলাদেশে আমরা দেখেছি এখনকার সময় সরকারের যেভাবে বলে যে সরকারি বিশ্ববিদ্যালয় আছে 56টি এই মুহূর্তে। তো সেই 56টি বিশ্ববিদ্যালয় আসলে আমাদের এখানে কিভাবে বাজেট বরাদ্দ হওয়া উচিত, সে জায়গায় সরকার কিভাবে সেটা বিবেচনা করছে। তো গুরুত্বপূর্ণ হলো যে এই বিশ্ববিদ্যালয়গুলো তো স্থাপন করা হয়েছে এটা গবেষণা কর্মের জন্যই। আর আমরা যদি বিবেচনা করি যে শিক্ষা কারিকুলাম একের পর এক পরিবর্তন হওয়া, বর্তমান সময় পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়ে সেই ব্যবস্থাকে আরো আধুনিকীকরণের নামে শিক্ষাটাকে ধ্বংস করার দিকে নিয়ে যায়। এবং আমরা যে বাজেটটা প্রত্যাশা করি যে প্রতি বছর যে বাজেটটা যেন বাড়ে, এর আগে আমরা দেখেছিলাম যে 12.03% 12.06% এরকম করে ছিল বাজেটটা, কিন্তু বর্তমান সময়ে বাজেট চলে আসছে এখন 11তে, অর্থাৎ 11 সামথিং। এই বাজেট দিয়ে আসলে শিক্ষার যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব না। আর বাংলাদেশ সরকার এই শিক্ষাটায় গুরুত্ব দিচ্ছে না যেমন এটা ঠিক, আবার গবেষণাতে একেবারে গুরুত্ব দিচ্ছে না। কারণ এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আসলে যে গবেষণার নামে এখানে আসলে এক প্রকার বলতে গেলে কোচিং সেন্টারের মতো শুধুমাত্র পড়ানো হয়, কিন্তু এই জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো আমরা কোনো র্যাঙ্কও কিন্তু পাচ্ছি না। লাস্ট সময় আমরা দেখলাম যে কিউএস র্যাঙ্কিং, ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংগুলোতে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর, রাজশাহী বা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো বা বুয়েট, এই বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখেছি যে 500-র মধ্যে 500 র্যাঙ্কিং এর মধ্যে আসছে না। বা এশিয়ান যে ইউনিভার্সিটিগুলো আছে এর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়, দেশের বিশ্ববিদ্যালয় 100-র মধ্যে আসছে না। ফলে আমাদের দেশের শিক্ষার এক বেহাল দশা। এর কারণটা হলো যে আসলে সরকার, আমার মনে হয় যে সরকার এভাবে চায় যে এই দেশের আমাদের দেশের বিশ্ববিদ্যালয় এবারে যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা হলো যে কিছু বিশ্ববিদ্যালয়ের বাজেট বাদ দিলে মোট শিক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে 94,000 কোটি টাকা, 94,711 কোটি টাকা। আবার যদি শিক্ষার সাথে প্রযুক্তি যুক্ত করি তাহলে হয় 1,18,000 কোটি টাকা। তো এখন এই 1,000 কোটি টাকা, তো এই বাজেট দিয়ে আসলে এই দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল সবকিছু চালাতে হবে, এটা কি সম্ভব কিনা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এবার 56টি বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে মাত্র 300 কোটি টাকা সামথিং। তো এই টাকায় আসলে গবেষণা সম্ভব কিনা। সেখানে আমি দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাত্র 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে, যেটি হলো একেবারে অপ্রতুল। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে মিনিমাম সেখানে প্রতিটা ডিপার্টমেন্টের গবেষণার জন্য, স্পেশালি সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট থাকা উচিত।
সেইখানে আমরা যে বাজেটটা দেখি, অর্থাৎ এর আগে দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা 1 কোটি টাকা দিয়েছিল। যে আমরা একটা ডিপার্টমেন্ট যদি বিবেচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে আসলে কত টাকা খরচ হয়, কারণ সেখানেই একটা ডিপার্টমেন্টে এক বছরে আমাদের খরচ হয় কয়েক কোটি টাকা। তাহলে একটা ডিপার্টমেন্টে যদি 1-2 কোটি টাকা খরচ হয় বা তারও যদি 10 কোটি টাকা লাগে, তাহলে সেখানে পুরো বিশ্ববিদ্যালয় কিভাবে 3 কোটি টাকায় চলে? কারণ আসলে সরকার চায় না যে বাংলাদেশের দেশ বিশ্ববিদ্যালয় গবেষণা হোক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করুক। কারণ আমাদের দেশে সরকারের দরকার হচ্ছে শ্রমিক, আর দ্বিতীয়ত দরকার যে যারা শিক্ষা গ্রহণ করবে বা যারা এই গবেষণা খাতে নতুন করে উদ্ভাবন করার চেষ্টা করবে, এই মানুষগুলো তো সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। তো একটা দেশে যদি এই শিক্ষাকে ধ্বংস করা যায়, তাহলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। কারণ যদি শিক্ষা বা গবেষণা ক্ষেত্রকে শূন্য করা যায়, তাহলে এই দেশের মানুষগুলোকে সহজে দাস হিসেবে কাজে লাগানো যাবে। তো শরৎচন্দ্রের এর আগে অনেক আগে ব্যাখ্যা দিয়েছিল আসলে ব্যাপারটা এরকম যে এখানকার মানুষকে যদি পশুর জায়গায় নামানো যায়, তাহলে এই মানুষকে যে কোনো কিছু করা সম্ভব। তা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো করা হয়েছে আসলে এই জায়গায় মানুষকে, ছাত্রদেরকে যেমন প্রশ্নের জায়গায় গড়ে তুলবে, যে প্রশ্ন করতে শিখবে, এইটা না, বরং মানুষকে কিভাবে দাস করা যায়, মানুষকে কিভাবে শ্রমিক বানানো যায়, সেই জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করছে। ফলে এই বাজেটটা আমি বলবো যে কখনোই শিক্ষা বান্ধব বাজেট না। এবং যদি আমরা দেখি যে কেনিয়ার মতো দেশ, মালয়েশিয়ার দেশ বা আরো অনেক নেপালের মতো দেশ, যে দেশগুলোকে বিশ্ববিদ্যালয় যেমন ডেভেলপ করছে, আবার শিক্ষা খাতে বাজেট অনেক বেশি। কিউবার মতো দেশ, কিউবাতে 34% পর্যন্ত শিক্ষা বাজেট দেওয়া হয়। সেখানে মালয়েশিয়াতেও বেশ 25% মতো বাজেট দেওয়া হয়। আবার কেনিয়ার মতো দেশ, একটা দুর্বল দেশ, সেখানেও বাজেট আমাদের দেশ থেকে বেশি। সেইখানে আমাদের দেশে বাজেট এত কম কেন, 11.5% কেন? কারণ আসলে সরকার এইটা চায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বা স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, বা সরকারি খাতে বাজেটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে প্রাইভেট সিস্টেমে পরিণত করা। যেমনইভাবে বাংলাদেশে 56টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এদেশে 103টির মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তার মানে পুরো খাতটাকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে পুরো ব্যবসাটাকে জমজমাট বা রমরমা ব্যবসা করানো। কারণ আমরা ঢাকা শহরে দেখতে পারি যে দোতলায় একটা বিশ্ববিদ্যালয়, তিনতলায় একটা বিশ্ববিদ্যালয়, এইভাবে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। তার মানে হলো এই যে এই উচ্চশিক্ষাটাকে বড় ধরনের একটা ব্যবসায়িক খাত হিসেবে দেখাচ্ছে, লাভজনক খাত হিসেবে দেখাচ্ছে সরকার। সেই কারণে আসলে সরকারের টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করছে যে এই জায়গায় দেশটাকে আস্তে আস্তে মেধাশূন্য করা, বা মানুষ যেন এই দেশে ঠিক মতো গড়ে না উঠে, বরং প্রতিটা মানুষ একটা শ্রমিক হিসেবে গড়ে ওঠে। তো এই জায়গাটা আসলে কখনো ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গা গড়ে তোলে না। কারণ অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আগে একটা হচ্ছে শিক্ষা গুরুত্বপূর্ণ। আর এই টার্গেটটা এই জায়গায় যাচ্ছে যে একটা জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে শিক্ষা ধ্বংস করতে হয়। তো এই এই স্লোগানকে সামনে রেখে সম্ভবত আগাচ্ছে। আরেকটা বিষয় হলো যে মানুষের মধ্যে ডেভেলপমেন্টের যে মূল জায়গা, সেটা এডুকেশন যদি ব্যাকবোন বলা হয়, তো সেখানে কোনো নজর বা কোনো নজরদারি আমরা দেখছি না, কখনোই দেখছি না। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে দেখেছি, সরকারকে প্রশ্নবিদ্ধ করে দেখেছি যে সরকার আসলে যেটা করে সবসময় এই খাতটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া এবং এই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চায়। কারণ তারা এই জায়গায় নাইট কোর্স খোলার চেষ্টা করে, হেকা পিপিপি করার চেষ্টা চালু করে। তারপর এই বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব বেক্সিমকো, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এগুলো তো কোম্পানি দেওয়ার চেষ্টা করে। তো এর মধ্য দিয়ে আসলে আমরা প্রমাণ পাই যে বিশ্ববিদ্যালয় আসলে আর সরকার দায়িত্ব নিতে চায় না। কারণ আমাদের দেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়, এর 80% চলে যায় শিক্ষকের বেতনে বা কর্মকর্তা কর্মচারীর বেতনে। তাহলে গবেষণা থেকে কয় টাকা? এটাকে গবেষণা সম্ভব কিনা? আর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যই বা কি? বিশ্ববিদ্যালয় যদি আমরা জ্ঞান উৎপাদন না করে, তাহলে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যই তো ব্যাহত হচ্ছে। তা আমরা আসলে এই জায়গাটাই মনে করি যে সরকারের যে মূল টার্গেট শিক্ষা নিয়ে, ওদের শিক্ষা ধ্বংসের যে পায়তারা বলবো বা চেষ্টা, সে জায়গায় সরকার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কারণ এই জায়গাটায় নাইট কোর্সের মধ্য দিয়ে যেমন সার্টিফিকেট বিক্রির চেষ্টা করছে, শিক্ষার প্রসার ঘটছে না, আবার জ্ঞান উৎপাদন হচ্ছে না, জ্ঞান সংগ্রহ করছে না, আবার জ্ঞান সৃষ্টিও করছে না। ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখানে শিক্ষামন্ত্রী বলি বা অর্থমন্ত্রী বলি, তাদের টার্গেট একটাই যে এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে গুটি কয়েক মানুষের হাতে বা গুটি কয়েক ধনিক শ্রেণীর হাতে বন্দি করে রাখবে। হয়তো সবাইকে দেওয়ার চেষ্টা করবে না, বা তাদের এখানে যারা মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের সন্তান কিন্তু বিদেশে পড়াশোনা করাবে। আর বাংলাদেশের এই যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, এই মানুষগুলোকে শিক্ষা থেকে বঞ্চিত করবে, এটাই টার্গেট। এই কারণে উপরের ক্লাসের ছাত্ররা বিদেশে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছে। ফলে আমাদের দেশে শিক্ষার যে উদ্দেশ্য বা আমাদের যে গবেষণার উদ্দেশ্য, বা আমরা যে কৃষি খাতে ডেভেলপ করব বা অন্যান্য খাতে ডেভেলপ করব, ওই শিল্প খাতে ডেভেলপ করব, কোনো দিকে আমরা কিছু করতে পারছি না। কারণ শিক্ষার পলিসিটা একদমই বাংলাদেশের একটা দরিদ্র দেশ হিসেবে ডেভেলপমেন্টের সাথে যায় না। এই কারণে
গোটা শিক্ষা ব্যবস্থা থেকেই এই সাধারণ মানুষকে বা গরিব মানুষকে, স্পেশালি যারা গরিব মানুষ, এদের সন্তানরা এই শিক্ষার সুযোগটা পাবে না, পাচ্ছেও না। কারণ শিক্ষার এতদিন পর্যন্ত যতগুলো শিক্ষানীতি করা হয়েছিল সবগুলোই করা হয়েছিল ওই একমাত্র যারা বাংলাদেশের যারা ধনিক শ্রেণী বা যাদের টাকা আছে তারাই এটা গ্রহণ করে, বাকিরা এখান থেকে বঞ্চিত হবে। এই এই জায়গাটাই শুধুমাত্র সরকারের মোটিভটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং এই জায়গা থেকে এই যাদের উদ্দেশ্য আছে কিছু করার, যাদের উদ্দেশ্য আছে গবেষণা করার, তারাও সরকার থেকে কোনো সহযোগিতা পাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা যদি চেষ্টা করে, তারা যদি কাজ করতে চায়, তারা দেখা গেলো যে তারা ব্যক্তিগত উদ্যোগে গবেষণা করছে, কিন্তু সরকার এই জায়গায় কোনো সহযোগিতা করছে না। ফলে এটা পরিষ্কার যে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার সেটা ধ্বংস করতে চায়, করে প্রাইভেট যে শিক্ষা ব্যবস্থা সেটাকে উৎসাহিত করতে চায়। এটা আমাদের কাছে মনে হচ্ছে আর কি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা এটাই যে আমরা আরেকটু বিস্তারিত বা আরেকটু ভালোভাবে বুঝতে চাই যে একটা রাষ্ট্র উন্নয়নের জন্য যে সেটা তো শিক্ষাটা অতীব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র স্বীকার করছে, কিন্তু তবুও রাষ্ট্র কেন এই বারবার বরাদ্দ কমিয়ে দেয়া অথবা এই জায়গাটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে? অর্থাৎ আপনি সে বলছে ডেভেলপ করছে, উন্নয়ন ঘটাচ্ছে, সে দেশ উন্নয়নের শিখরে হাঁটছে এবং বুলেট গতিতে আমাদের এখানে ধনী বাড়ছে, কিন্তু শিক্ষা বরাদ্দের প্রশ্নটা আসলে সেখানে এটা খুব মনোযোগ দিয়ে দেখছেন বা এটাকে বিনিয়োগ হিসাবেও মনে করছে না। এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের আসলে কি ভাবছে আমি একটু মশিউর ভাইয়ের কাছে শুনতে চাই। ছাত্রদের আসলে ভাবনাটা কি, বা আপনারা যে ছাত্রদের মধ্যে কাজ করতে যান তারা আসলে আপনাদের কি জানাচ্ছে এই বাজেট নিয়ে? তারা কি খুবই স্যাটিসফাইড? তারা কি এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে ছাত্রলীগের মতো, নাকি তারাও খুবই ব্যথিত? এটা আমাদেরকে একটু যদি সংক্ষেপে একটু যদি বলতেন মশিউর ভাই। ধন্যবাদ। আমার সহ আলোচক বেশ কিছু আলোচনা করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক ভাবে বেশ কিছু বিষয় তুলে ধরছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট, কিভাবে এটাকে আসলে একটা পণ্যে পরিণত হয়েছে বলা যায়। এবং এই সরকারের আমলেও আমরা সেটা দেখি যে এই সরকার তার আমলে শিক্ষার উপরে ভ্যাট বসাতে পারছে, এবং অর্থাৎ খোলা ভাবেই তারা আসলে শিক্ষাকে একটা বাজারে আলু পটলের মতো একটা পণ্য হিসেবে যে তার দৃষ্টিভঙ্গি, সেটা তারা ঘোষণা আকারে তারা এটা বাস্তবায়ন করছে। এবং এইবারের বাজেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে ইংলিশ মিডিয়ামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে থেকে আয়ের উপরে তারা আলাদা করে ভ্যাট বসাচ্ছে। তো এই ব্যাপারগুলো আছে। তো সেই জায়গা থেকে বাজেট নিয়ে বাংলাদেশে ছাত্র সমাজ, ছাত্রলীগের মতন করে এটাকে সাধুবাদ জানানোর কোনো কারণ নাই। কারণ এখানে শুধু যদি এমন হইতো যে তার থাকার ভালো একটা ব্যবস্থা হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, যেটা আমার ভাই বললেন যে এখানে গবেষণায় বরাদ্দ বাড়ছে, এখানে আমার যে সিট, যে হলে থাকার যে ব্যবস্থা সেটার পরিবেশ বাড়ছে, সেটার গুণগত মান বাড়ছে, সিট বাড়ছে, কিংবা আমার শিক্ষা উপকরণের খরচ কমছে, এই ধরনের কোনো কিছুই তো ঘটে নাই। কিংবা বরাদ্দ না বৃদ্ধি কারণে তো এমন না যে আমি এখন আগের থেকে ভালো একটু মানসম্মত খাবার পাবো, আমার ক্যান্টিনে আমি যে খাবারটা খাইতে পারি সেটা এখন আগের থেকে ভালো পুষ্টিকর খাদ্য ওখানে যুক্ত হবে, এরকম কোনো ঘটনা ঘটার সুযোগ, বরঞ্চ উল্টোটা ঘটছে, যেটা ইতিমধ্যে বলছে একজন, যে রংপুরে বিশ্ববিদ্যালয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, বা অল ওভার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সে কয় টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ, ওই বরাদ্দের কয় টাকা আসলে শেষমেশ সরাসরি শিক্ষার্থীদের পিছনে আসলে তাদের উন্নয়নে, তাদের শিক্ষার মান বিকাশে ব্যয় হবে। দেখা যাবে যে এরও একটা বড় অংশ দুর্নীতি হচ্ছে। দেখা যাবে যে তলা পর্যন্ত যাইতে যাইতে এর একটা বড় টাকা বিভিন্ন জনের মাধ্যমে এটা নাই হয়ে যাচ্ছে। কিংবা আমরা অনেকের কাছ থেকে শুনি যে যেই টাকাটা বরাদ্দ হয় ওই বরাদ্দকৃত টাকার আবার একটা অংশ বিভিন্ন ধরনের প্রকল্প হয়, অবকাঠামোগত প্রকল্প নিয়ে সেই প্রকল্পের মধ্য দিয়ে সেখানে আবার হইলুট হয়। ফলে বর্তমানে বাংলাদেশে শুধু শিক্ষা না, এই সরকার শিক্ষার পাশে যদি অন্য যে কোনো বিষয় দেখেন যেটার সাথে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়ে আছে, কোনো একটা প্রশ্নে তারা আসলে ব্যয় করতেছে না, বরঞ্চ প্রত্যেকটা জায়গায় তারা ব্যয়টা কমাই দিচ্ছে। তারা যেটুকু ভর্তুকি দিত সেই ভর্তুকিটা কমাই দিচ্ছে। আপনি যদি সে স্বাস্থ্য খাতে দেখেন, আপনি যদি সে কৃষি খাতে দেখেন, আপনি যদি অন্যান্য এই ধরনের রিলেটেড অন্য যে কোনো খাতে দেখেন, দেখবেন যে সব জায়গায় খুবই সীমিত বরাদ্দ,
যেখানে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল আপনার কৃষির উপরে, অগ্রাধিকার দেওয়ার কথা ছিল স্বাস্থ্যের উপরে, শিক্ষার উপরে, কিংবা শিল্প উৎপাদন ব্যবস্থার উপরে, সেখানে তারা অগ্রাধিকার নাই। আপনি যদি বাজেটটা একটু খেয়াল করেন দেখবেন বাজেটের পরিধি 6 লক্ষ, প্রায় 8 লক্ষ কোটি টাকা, 7,95,97। সেখানে আপনার 97,000। প্রায় সেখানে আপনার ঘাটতি বাজেটই আছে হচ্ছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। তার মানে এই টাকাটা কোত্থেকে আসবে আমরা এখনো জানি না। এটা ঋণ হবে, বিদেশি ঋণ হবে, অভ্যন্তরীণ ঋণ হবে। তার মানে ঋণের বোঝাটা আসলে পাবলিকের উপর চাপবে, এটা একটা বিষয়। এবং এভাবেই প্রতি বছর আমরা ঋণগ্রস্ত হচ্ছি। আবার আরেকটা বিষয় যদি দেখেন যে এখানে বড় একটা অংশ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এটা চলে যাবে হচ্ছে আপনার এই যাবৎকালে যে ঋণগুলো করা হয়েছে সেই ঋণের সুদ দিতে হয়েছে, যেটা হচ্ছে সংখ্যায় সবচেয়ে বেশি। অর্থাৎ এই টোটাল বাজেটের যে টাকাটা আমাদের টাকা থেকে নেওয়া হবে তার ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে যখন বিবেচনা করা হয় তখন সবচেয়ে বেশি ব্যয়টা হয় হচ্ছে ঋণের সুদ দেওয়ার ক্ষেত্রে। আর সেখানে ব্যয় করা হয় সবচেয়ে কম হচ্ছে জনগণের উপর। তাহলে জনগণের প্রত্যক্ষ পরোক্ষ স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে এখানে সরকার কোনো বরাদ্দ না দিয়ে বরঞ্চ হচ্ছে এখানে মানুষকে কিভাবে ঋণী করা যায়, মানুষকে কিভাবে করগ্রস্ত করা যায়, যেটা এবারের বাজেটও দেখা গেছে যে আয়ের যে অংশটা সেখানে এমনকি আমরা যে ফোনে কথা বলবো, যেটা এবারের একটা বড় বিষয় হয়ে দাঁড়াইছে, যে আমরা ফোনে কথা বলতেছি সেখানে এতদিন ছিল 15%, সেটা এখন আইসা 20% এসে ঠেকতেছে। অর্থাৎ এখন আমরা কথা বললে 100 টাকা বললে এখানে 18 বা 20 টাকা কেটে যাবে। তার মানে ওই টাকাটা আমরা আসলে কথা বলতে পারবো না। এইভাবে কিংবা আপনি যে আয় করতেছেন সেই আয়ের উপরে এখন কর বাড়তেছে। আপনি এমনকি যারা নাকি নতুন করে সরকারি চাকরি পাবে তাদেরকে বাধ্যতামূলক ভাবে পেনশন স্কিমের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। নতুন করে তাদের একটা স্কিম আসছে, পেনশন স্কিম। এরকম নানা স্কিম করে, নানা ধরনের ফন্দি করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে তারা আসলে তাদের এই ঘাটতি বাজেট পূরণ করা কিংবা তাদের এই লুটপাটের এই আয়োজনটা আসলে জারি রাখার একটা চর্চা করতেছে। এখন সেক্ষেত্রে আমরা দেখতেছি যে তাহলে তারা ছাড়টা কোথায় দিচ্ছে? আমাদের কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে তাদের সকল ধরনের চাপ তাপ এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার সবকিছু তাদের আছে। কিন্তু যখন ব্যাংকে ঋণ খেলাপি হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, যেই টাকাটা বাংলাদেশের মানুষের কষ্টের টাকা, বিদেশে থেকে যারা প্রবাসে রেমিটেন্স পাঠায় তাদের টাকা, সেই টাকাগুলো আসলে আমাদের বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিয়ে নিচ্ছে এবং বিদেশে পাঠাচ্ছে। আমি বোধহয় আমার কথা ডাবল শুনতে পাচ্ছি, মুশকিল হচ্ছে। অর্থাৎ না, ঋণ আমরা ঠিকই খেলাপির শুনতে পরিমাণ। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার কথা ঠিকই শুনতে পাচ্ছি। আচ্ছা। তো আমাদের যেটা ঋণ খেলাপির যদি যদি ঋণ খেলাপিদেরকে বিভিন্ন ভাবে আইনের পরিবর্তন করে প্রকৃত ঋণের চিত্রটা কি, খেলাপি ঋণের চিত্রটা কি সেটাকে সবসময় আড়াল করে রাখা হয়, তারপরও দেখা যায় যে এটা প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ কোটি টাকা কাছাকাছি। তাহলে এই টাকাটা আদায়ের ক্ষেত্রে কি এবারের বাজেটে অর্থমন্ত্রী বা সরকারের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ আছে? আমরা দেখি যে সেখানে নাই, বরঞ্চ সেখানে তাদেরকে রিওয়ার্ড করা হচ্ছে। যারা বৈধভাবে কষ্ট করে সম্পদ অর্জন করবেন তাদেরকে ট্যাক্স দিতে হবে 30%। অথচ যারা কালো টাকা করতেছে, অপরাধ করে অন্যায় করে মানুষের হকের টাকা মেরে খাচ্ছে, তারা যদি এখন এই টাকাটাকে বৈধ করতে চায় তাদেরকে 15% দিলেই তারা তাদের এই কালো টাকা বৈধ হয়ে যায়। তাহলে মানুষকে তারা কি ধরনের কোন কাজে আসলে উৎসাহিত করতেছে? যখন এই সরকার বলবে যে মানুষ কর দেয় না, তখন আসলে তো দেখা যাবে যে এর পিছনে সরকারেরই আসলে দায় আছে। কারণ সরকার তো বৈধভাবে আয় করার ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করতেছে না, বরঞ্চ অবৈধ আয়কে কিভাবে করা যায়, সেটাকে কিভাবে বৈধ করা যায় এইটার একটা ব্যাপক পরিসর করে দিয়ে সুযোগ করে দিয়ে মানুষকে উৎসাহিত করতেছে না, শুধু একই সাথে তাদেরকে রক্ষাও করতেছে। এই যে সাম্প্রতিক সময়ের বাজেটের ঠিক আগে আগে সবচেয়ে বড় ইস্যু ছিল বাংলাদেশের বেনজির ইস্যু, কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ ইস্যু, এরকম অজস্র ইস্যু যারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই নিয়ে চলে গেছেন, পাচার করতেছেন। ফলে এদের ঋণ খেলাপিদের নাম প্রকাশ করার ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের কোনো তো উদ্যোগ নাই, বরঞ্চ সাংবাদিকরা যাতে এই কোনোভাবে বাংলাদেশ ব্যাংকে ঢুকে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে এই তথ্যগুলো নিতে না পারে তার জন্য আমরা দেখি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। আমরা এর আগে আদালতে দেখছি যে এস আলম নামে একজন, যিনি বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 7টা এবং নতুন করে ন্যাশনাল ব্যাংক দেওয়ার পর 8টা ব্যাংকের মালিকানা তার হাতে আছে এবং এই প্রত্যেকটা ব্যাংকের অবস্থায় নাজুক। তো এই এস আলমের নামে তার যে
অন্যায়ভাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো ধরনের তদন্ত যাতে করা না হয় সেজন্য আদালত এখানে রায় দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। তার মানে এখানে যারা কালো দুর্নীতি করে টাকা কামাচ্ছে তাদেরকে রক্ষা করার একটা বড় আয়োজন হচ্ছে। মানে এই সরকার সার্বিকভাবে আসলে মিথ্যাচারের সরকার, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকে আসলে মিথ্যা কথা বলে থাকে। যেটা আপনি গত বছরের বাজেট বা গত সময় আপনি দেখবেন যে এই সরকার একটা বড় স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ, এবং আমরা তো দেখছি যে বাংলাদেশ সরকার একজন অন্যতম মন্ত্রী আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মার্ট বাংলাদেশ বলতে যায় তার স্টেজ কিভাবে ধসা পড়ছে। তো সেই স্মার্ট বাংলাদেশে আপনি ইন্টারনেটের ইয়া বাড়াই দিবেন, মানুষ ব্যবহার করবে ইন্টারনেট কিংবা ফোনে কথা বলবে, সেখানে আপনি তার উপর ট্যাক্স আরোপ করবেন। সেই স্মার্ট বাংলাদেশে আপনি গবেষণায় কোনো বরাদ্দই দিবেন না। সেই স্মার্ট বাংলাদেশে আপনি শিক্ষা খাতে কোনো বরাদ্দই দিবেন না। সেই স্মার্ট বাংলাদেশে আপনি শিক্ষাক্রম চালু করবেন কিন্তু শিক্ষকদের বেতন রাখবেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্ন। এইটা তো আসলে একটা তামাশা, এবং এটা আসলে করা যায় কারণ তারা জনগণকে, সাধারণ মানুষকে, সাধারণ ছাত্রদেরকে আসলে তোয়াক্কা করে না। এবং ছাত্রদের দিক থেকেও আমরা দেখতে পাই এই বোর্ডটা এক ধরনের তৈরি হয়েছে বিশেষ করে গত নির্বাচনের পর থেকে, যে এই দেশটা আসলে কার। আমরা দেখতেছি এই দেশটা আসলে সাধারণের না। সাধারণের অর্থে এই দেশ চলে ঠিকই, সাধারণের অর্থকে কতিপয় লুটপাট করে তাদের বিলাসিতা ভোগ, তাদের খবরদারি সবকিছু চলে বটে, কিন্তু এখানে সাধারণ যেটা সাংবিধানিক ভাবে জনগণ যেই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার যে অধিকারী বলা হয়, মালিকানার যে কথাটা বলা হয়, এইটা আসলে আজকে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এখানে একটা জমিদারি তন্ত্র কায়েম হচ্ছে, এটাই বাংলাদেশের মানুষ মনে করে। ফলে এই জমিদারি তন্ত্রের বিরুদ্ধে, এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে, একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মানুষ লড়াই করছিল 1971 সালে। 70 সালেও মানুষ আহ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল তৎকালে একটা বৈষম্যের বিরুদ্ধে। যখন তৎকালে পাকিস্তান সরকার মানুষের ভোটাধিকারকে সম্মান দেয় নাই, বরঞ্চ সেটার বিপরীতে মানুষের উপরে দমন করছে, তখন মানুষ সেটার প্রতিরোধ করছে, যে একটা গণযুদ্ধ যেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, সেরকম একটা মুক্তিযুদ্ধ করে তুলছিল। তাহলে মুক্তিযুদ্ধের প্রধান স্পিরিটই ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ন্যূনতম সুযোগের সমতা। কিন্তু আজকে আমরা দেখি কোথাও আমাদের কোনো সুযোগের সমতা নাই। আজকে শিক্ষা ক্ষেত্রে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেখানে কোনো সুযোগের সমতা নাই। শিক্ষা শেষে আমরা যদি কাজ খুঁজতে চাই সেখানে আমাদের কোনো সুযোগের সমতা নাই। এই যে আপনি সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয় যেটা বাজেটের আলোচনা কেউ বলা যায় অনেক বেশি আড়াল করে দিছে, সেটা হচ্ছে কোটা, নতুন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল, হাইকোর্টের রায়। এই যে হাইকোর্ট একটা রায় দিল, আমরা সাম্প্রতিক সময় কিছুদিন আগেও দেখছি যে বুয়েটে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের রাজনীতিকে বৈধ করতে যে এই হাইকোর্টকে ব্যবহার করতেছে। অর্থাৎ এইভাবে হাইকোর্টকে ব্যবহার করার বহু নজির, অর্থাৎ আদালতকে ব্যবহার করার বহু নজির আজকে আমরা বর্তমান সরকারের আমলে দেখতে পাই। কারণ সরকার সকল প্রতিষ্ঠানগুলোকে বলা যায় যে জিম্মি করে ফেলছে, নিজের দলীয় কর্তৃত্বে নিয়ে এসেছে। তারই ফলাফল আজকে আবারও যেই কোটা 2018 সালের তৎকালীন 11 এপ্রিল সরকার প্রধান, বর্তমান প্রধান যিনি, তিনি তখন বাতিল করছিলেন, এবং বাতিল করার ক্ষেত্রে তিনি তখন কিছু কথা বলছিলেন। যখন শিক্ষার্থীরা চাচ্ছিল ছোট সংস্কার, যৌক্তিক একটা সংস্কার, তখন তিনি বাতিলের পক্ষে যুক্তি ছিলেন যে সংস্কার করলে নানাজন নানা সময় নানা দাবি নিয়ে আসবে, কোটার চাহিদা নিয়ে আসবে, আন্দোলন হবে, আন্দোলন হলে শিক্ষার্থীদের নানা ধরনের শিক্ষা জীবনের ক্ষতি হবে, জনগণের দুর্ভোগ হবে, বলে আমি আন্দোলন চাই না, শিক্ষার্থী এবং জনগণের দুর্ভোগ কমাইতে আমি সম্পূর্ণ কোটা বাতিল করে দিচ্ছি। একই সাথে উনি এটাও বলছিলেন যে এখানে আদিবাসী এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য তিনি একটা আলাদা ব্যবস্থা করে দিবেন সরকারি চাকরির ক্ষেত্রে। সেটা গত 5 বছর ধরে তিনি করেন নাই। আমরা দেখি যে তার এই যখন 18 সালে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ঠিক আগে জুন মাসে বা আরো কিছুদিন আগে, তখন একটা আদালতে একটা কোটা সংস্কারের জন্য একটা আর্জি জানানো হয়েছিল। সেই আর্জির প্রেক্ষিতে হাইকোর্ট তখন রায় দিয়েছিল যে কোটা সংস্কারের সম্পূর্ণ এখতিয়ার সরকার প্রধানের। এবং আমরা যদি আমাদের সংবিধানের দিক থেকেও দেখি, সংবিধানে বলা আছে যে নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ কোনো ধরনের বৈষম্য করবে না। এবং এই ক্ষেত্রে এটাও বলা আছে রাষ্ট্রপক্ষ বা সরকার যদি কোনো একটা অনগ্রসর শ্রেণীরকে মধ্যে উন্নয়ন নিয়ে আসতে কোনো ধরনের বিশেষ সুবিধা দিতে চায়, সেক্ষেত্রে আইন তাকে কোনো ধরনের বাধাও দিবে না। তো সেইটারই ধারাবাহিকতায়
কয়েকটি অনুচ্ছেদে 28, 29 বিভিন্ন অনুচ্ছেদে আমরা দেখতে পাই যে এই ধরনের কোটা ব্যবস্থা, কিন্তু সেখানে আসলে অনগ্রসর শ্রেণীর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, আমরা আন্দোলনকারীদের প্রধান প্রবলেম হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার নামে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারদের, বিশেষ করে বর্তমানে যারা নাতিপুতি প্রজন্ম, তারা কি আসলে এই অনগ্রসর শ্রেণীর এই সুবিধাটা পাইতে পারে কিনা, এবং সেটাও 30% মতো লার্জ স্কেল থাকতে পারে কিনা। সেই জায়গা থেকে কোটা বাতিলের প্রশ্নটা সাংবিধানিক কিংবা অসাংবিধানিক, কিংবা যে হাইকোর্ট আজকে আবার পুনর্বহালের যে রায়টা দিচ্ছে সেটা সাংবিধানিক নাকি অসাংবিধানিক, সেটা একটা বিতর্কের ব্যাপার। কারণ সরকারকে যেমন আইন বাধ্য করতে পারে না যে সে যদি কোনো একটা অনগ্রসর শ্রেণীকে বিশেষ সুবিধা দিতে চায়, একই সাথে কিন্তু সরকার যদি সেটাকে বাতিল করা তো না দেয়, আমি কাউকে সুবিধা দিব না, কোনো অনগ্রসর শ্রেণীকে আমি বিশেষ করে কোটা দিব না, সেটার জন্য কিন্তু আইন তাকে কোনো ধরনের বাধ্য করতে পারে না। মানে আইনের ভিতরে সেই ধরনের কোনো ধারা নাই যে সরকারকে বাধ্য কোনো না কোনো অনগ্রসর শ্রেণীর জন্য কোটা ব্যবস্থা রাখতেই হবে, এরকম কিন্তু আইনেও আসলে নাই। মানে এটা একটা বিতর্কিক ব্যাপার, কিন্তু এই বিতর্কের দিকে ঠেলে দিল কে? আসলে বিতর্কের দিকে ঠেলে দিলে আসলে আমাদের সরকার প্রধান নিজেই, তিনি নিজে এটা বাতিল করছেন। আজকে যখন বাতিল করার প্রেক্ষিতে হাইকোর্ট আবার সেটাকে পুনর্বহাল করতেছে, তখন তো তাকেই আসলে এখানে আগায় এসে কথা বলার কথা, তাকেই তো এখানে এটা আসলে বুঝা গেছে, মুর্শিদ ভাই এটা বোঝা গেছে যে আপনার কথার মধ্য দিয়ে যে বাজেট উপস্থাপিত হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে মানে অর্থাৎ ছাত্র ওরা হচ্ছে আসলে স্যাটিসফাইড না, তারা আসলে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, যেখানে তারা চেয়েছে একটা বিষয় আমি যুক্ত এখানে করি, কোটাটা। হ্যাঁ হ্যাঁ বলুন, একটু এখানে বলুন। একটা বিষয় যুক্ত করি যে বাজেটের প্রশ্নে ধরেন সরকারের পরিসংখ্যান হচ্ছে বাংলাদেশের 15 থেকে 23 এই যে বয়সী যারা আমরা কিশোর বলি, এরাই তো আসলে শিক্ষার সবচেয়ে প্রিম অংশ। এই অংশের ক্ষেত্রে সরকারের পরিসংখ্যান যেটা অনেক ফাঁক থাকে, সেই পরিসংখ্যানে আমরা পত্র পত্রিকার রিপোর্ট মাত্র পাই যে প্রায় 100 জনের মধ্যে প্রায় 50 জন শিক্ষার্থী তারা শিক্ষা থেকে বঞ্চিত, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছে না, এমনকি তারা কোনো কাজও পাচ্ছে না। তাহলে এই যে কিশোর বয়সী যাদেরকে আমরা দেখি যে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে, কাজ থেকে বঞ্চিত হয়ে তারা আজকে সরকারের বিভিন্ন ধরনের লাঠিয়ালে পরিণত হচ্ছে, গ্যাংয়ে পরিণত হচ্ছে, নানা ধরনের অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এই শিক্ষার্থীদেরকে শিক্ষার অধিকার তাদের বাস্তবায়নে, তাদেরকে শিক্ষা কার্যে ফিরায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এই বাজেট কি কোনোভাবে ভূমিকা রাখতে পারতেছে? আমরা দেখবো যে আসলে কোনো ভূমিকা রাখতে পারতেছে। ধন্যবাদ মশিউর ভাই, আপনার কথাটা আসলে বোঝা গেল। আমরা একটা প্রশ্ন আপনার কাছে এখন রাখছি, জবাবটা আমরা একটু সুজনদার কাছ থেকে ঘুরে এসে শুনবো। প্রশ্ন হচ্ছে যে এই যে একটা সংকট আপনি বললেন সামগ্রিকভাবে এখানে এই বাজেটের মধ্য দিয়ে তৈরি হচ্ছে, যেটা সরাসরি আসলে ভিকটিম এখানকার ছাত্র সমাজ, এখানকার অভিভাবকরা, তবুও এই ছাত্ররা এই প্রবলেম নিয়ে কেন সোচ্চার হচ্ছে না, বা কি সংকটে কি এমন প্রতিবন্ধকতা যে কারণে আসলে ছাত্ররা ওই অর্থে প্রতিবাদ প্রতিরোধের যে জায়গা ব্যারিকেড গড়ে তোলার কথা সেটা কেন তুলছে না? এটা আমরা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে একটু পরে শুনবো। আমরা একটু সুজনদার কাছ থেকে শুনতে চাই। সুজন ভাই, বাজেটে শিক্ষায় যে বরাদ্দটা কমাচ্ছে, রাষ্ট্র কি এটা মনে করছে যে বেশি উচ্চশিক্ষিত লোকজন দিয়ে আমার আসলে দরকার নেই, আমি হচ্ছে কম শিক্ষিত মানুষ রাখবো, কারিগরি শিক্ষায় শিক্ষিত করব, আর এদেরকে আমি কাজে লাগাবো? একটা যেহেতু বিভিন্ন মহল থেকে এই আলোচনাটা তুলছে, বা সাধারণ মানুষদের একটা অংশ তাওই মনে করছে যে উচ্চশিক্ষিত হলে তো বেকার ঘুরে বেড়াতে হয়, তার চেয়ে টেকনিক্যাল কিছু কাজ শিখলেই তো জীবনটাকে যাপন করা যায়। এইরকম কোন বিষয় কি আছে এর সাথে যুক্ত হয়ে? আপনি একটু আমাদেরকে একটু জানাবেন আসলে কেন এই এই মানে রাষ্ট্র বরাদ্দ মুখটা ফিরিয়ে নিচ্ছে বরাদ্দ থেকে, আবার জনগণ মনে করছে উচ্চশিক্ষা বেকার তৈরি করে। আসল মূল সংকটটা আসলে কি, আর সেটা এই বাজেটে কিভাবে আসলে প্রতীয়মান হয়েছে? আপনি একটু যদি আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বললেন। হ্যাঁ, রিয়াজ মাহমুদকে অনেক ধন্যবাদ যে প্রশ্নের টপিকটা বেশ খুবই বার্নিং টপিক। এটা হচ্ছে যে তাহলে এখন যে মানুষ শিক্ষা পাচ্ছে না বা শিক্ষা দিচ্ছে না রাষ্ট্র, বা মানুষ সেই শিক্ষাটা গ্রহণ করতে পারছে না, তাহলে এটার মূল উদ্দেশ্যটা কি, বা কেন এটা করা হচ্ছে, বা টেকনিক্যাল শিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে কিনা। আসলে বাংলাদেশের শুরু থেকে আমরা যদি শুরুর দিককার শিক্ষানীতিগুলো দেখি, শরীফ মিয়া শিক্ষা কমিশন থেকে বা মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন, বা তারপরেও
কবির চৌধুরী শিক্ষা কমিশন, সবগুলোতে আমরা একটা জিনিস দেখেছিলাম যে হায়ার এডুকেশন ফর অনলি হাইলি সিলেক্টেড পারসন। তার মানে ওরা বারবার বোঝাতে চাচ্ছিল যে এই জায়গাটায় উচ্চশিক্ষা সবার গ্রহণ করা দরকার নাই। তো সেই কারণে ওনারা এই জায়গাটাকে ডিফারেন্ট রাখতে চেয়েছে। শুধুমাত্র যাদের এটা গ্রহণ করার ক্যাপাসিটি আছে, তার মানে আর্থিক ক্যাপাসিটি আছে, তারাই গ্রহণ করবে। আর বারবার বলতেছিল যে আসলে আমরা এই প্রতিটা জায়গায় জিনিসটা আমরা দেখতে পেরেছি যে 8-10টা শিক্ষা কমিশন অ্যানালাইসিস করে বুঝতে পারলাম, প্রতিটা জায়গায় ফোকাস করতে চাইছে যে আসলে আমাদের 8 পাস করে যদি আমরা ভোকেশনাল এডুকেশনে যদি ওরা নিয়ে নিই, তাহলে আমাদের তো দক্ষ শ্রমিক হলেই হচ্ছে বা আধা দক্ষ শ্রমিক হলেই হচ্ছে। আমরা কেন অত টাকা দিয়ে কেন আমরা পড়াশোনা করাবো, বা আমরা এই গবেষক দিয়ে বা আমরা মাস্টার্স পাস করে এডুকেটেড লোক দিয়ে আমরা আসলে কি করবো? প্রশ্নটা হলো জনগণের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বেসিক্যালি একই কাজে যদি একজন 8 পাস শিক্ষার্থীকে দেওয়া যায়, আবার একই কাজে যদি মাস্টার্স পাস শিক্ষার্থীকে দেওয়া যায়, দেখা যায় সেখানে প্রায় আমরা 8 পাস শিক্ষার্থী থেকে মাস্টার্স পাস শিক্ষার্থীর প্রায় 300% প্রোডাক্টিভিটি বেশি। এটা আমরা পেয়েছি বিভিন্ন সময় জরিপে গবেষণায় পেয়েছি। তার মানে একটা দেশে মাস্টার্স পাস একটা শিক্ষার্থীর কি প্রয়োজন, কারণ তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, প্রোডাক্টিভিটি আছে। তার থেকে একটা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ছেলে থেকে তার ভিতরে জানাশোনা প্রশ্নের জায়গাটা বেশি আছে, নিজে কাজ ডাইমেনশনে কাজগুলো করতে পারে। তাহলে সেক্ষেত্রে বর্ধনের ঘাটতি হলো যে টেকনিক্যাল এডুকেশন যদি আমরা নেই, তাহলে সে কিন্তু কখনোই প্রশ্ন করার সাহস পাবে না, শক্তি হবে না, বা একটা জিনিস এক্সপ্লোর করতে পারবে না। তো সেই জায়গাটা একটা বড় ধরনের শিক্ষার ঘাটতি তৈরি হয়, এবং তাকে যা বলা হবে সে তাই করবে। দেখা যাক যে ধরি যে তাকে বলা হলো যে আপনি অস্ত্রের একটা নাট বা বল্টু তৈরি করবেন, শুধুমাত্র সে সেটাই জানবে, আর কিছু জানবে না। এই অস্ত্রের মোটিভ কি, অস্ত্র দিয়ে কি দখল করা হবে, অস্ত্র দিয়ে কি দেশকে রক্ষা করা হবে নাকি ধ্বংস করা হবে, কোনো কিছু জানবে না বা প্রশ্ন করতেও পারবে না। কাছে কাজ করবে, শ্রমিকের মতো কাজ করবে, টাকা নিবে। তাহলে এতে যেমন রাষ্ট্রের যে লুটপাট, রাষ্ট্রের যে দুর্নীতি, রাষ্ট্রের যে টেন্ডারবাজি, রাষ্ট্রের যে সিন্ডিকেট, এই যে বিশাল একটা পলিসি আছে বা ক্যাপিটালিজম বিশাল একটা পলিসি বা একটা বিশাল সিস্টেম আছে, যে সিস্টেমটাকে তারা কখনোই প্রশ্নবিদ্ধ করবে না। ফলে রাষ্ট্র এখন যেভাবে ইচ্ছা সেভাবে কালা কানুন প্রণয়ন করে জনগণকে একদম চাপে রাখতে পারবে, যেভাবে সেভাবে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, এবং জনগণকে তাদের মতো করে চালাতে পারবে। ফলে এই সমাজ পরিচালনা বলি, শিক্ষা নীতি বলি, স্বাস্থ্যনীতি বলি, কৃষি নীতি বলি, এগুলোতে কোনো রকম তাদের লুটপাটে ঘাটতি হবে না, প্রশ্নবিদ্ধ হবে না। ফলে এই জায়গাটা তাদের সুন্দরভাবে, খুব ভালোভাবে তারা আমাদের শোষণ নিপীড়নটা চালাতে পারবে। এই জন্যই রাষ্ট্রের দরকার এক একদল অদক্ষ টেকনিক্যাল কিছু কারিগর, যারা এই রাষ্ট্র ব্যবস্থার জন্য কখনোই হুমকি স্বরূপ হবে না। বাংলাদেশে হয় কি, বাংলাদেশে যখন মানুষ এডুকেটেড হয় তখন প্রশ্ন করতে শিখে, রাষ্ট্রকে বুঝতে শিখে, শোষণ নিপীড়ন বুঝতে শিখে, ফলে আন্দোলন তৈরি হয়, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন। এবং এটা তো আমরা জানি যে একটা তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, সরকার যদি এটা মধ্যমায়ের দেশ বলুক, তৃতীয় বিশ্বের দেশ হওয়ার কারণে এদেশের ছাত্ররা যে পরিমাণে সংকট বুঝতে পারে তাদের পড়াশোনা দিয়ে বা জানাশোনা দিয়ে, সেই পরিমাণে কৃষকরা কিন্তু আবার বা শ্রমিকরা সরাসরি ধরতে পারে না, বুঝতে পারে না। সেই কারণে ছাত্র আন্দোলন এই দেশের একটা বড় ধরনের ফ্যাক্টর, বড় ধরনের টার্নিং পয়েন্ট। এই জন্য শিক্ষাটা গুরুত্বপূর্ণ দেশের ডেভেলপমেন্টের জন্য। সেই জায়গাটায় সরকার সফলভাবে শিক্ষাটাকে ধ্বংস করতে পারছে, এবং সরকারের উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা সবাইকে এটা আমরা দেখে থাকবো যে 41 নম্বর অনুচ্ছেদে সংবিধানে উল্লেখ আছে যে ওই জায়গায় সরকার বলছে যে শিক্ষার যে অনুচ্ছেদ সেখানে লেখা আছে যে আমরা প্রাইমারি শিক্ষাটাকে একটা স্তর পর্যন্ত আমরা এটাকে ফ্রি শিক্ষা দিব, বাকি শিক্ষাগুলো ফ্রি দিব না। তার মানে হলো যে তারা ওই পর্যন্ত শিক্ষিত করতে চায় যে পর্যন্ত শিক্ষিত হলে বাংলাদেশ সরকারের জন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে না, কোনো বড় ধরনের আন্দোলন তৈরি হবে না, বা এই সরকারের জন্য টনক নড়ার মতো কোনো ঘটনা ঘটবে না। এইটা হচ্ছে গভর্নমেন্টের উদ্দেশ্য। আর আমরা বরাবরই বঞ্চিত, কারণ আমরা এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যেমন আন্দোলন করতে চাচ্ছে, বা আন্দোলন করতে গিয়েও কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বা ছাত্ররা যে মোটিভে এগিয়ে যাবে, কারণ ছাত্রদের মেরুদণ্ড আগেই ভেঙে ফেলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ভেঙে ফেলা হচ্ছে, বা সেখানে নানা রকম বিশ্ববিদ্যালয়ে দমন করার জন্য সরকার দলীয় ছাত্র সংগঠনকে রাখা হচ্ছে, যখন যে সরকার থাকছে, আওয়ামী লীগ থাকলে ছাত্রলীগ, বিএনপি থাকলে ছাত্রদল, এভাবে তাদেরকে দিয়ে সবসময় আন্দোলন দমন করার জন্য তাদের পক্ষের একটা শক্তিকে ইউনিভার্সিটিতে নিয়ে রাখছে। ফলে এই জায়গাটায় প্রথম বাধা। দ্বিতীয় বাধা হচ্ছে সরকার এই আন্দোলনগুলো দমন পীড়নের জন্য নানা রকম ভাবে পুলিশ বা বিভিন্ন প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে,
এই জায়গাটা সরকার মোটামুটি সফলভাবে করতে পারছে, কারণ আমরা নিজেরা এই ডেমোক্রেটিক যে প্রসেস, এই ডেমোক্রেসি নিয়ে আমাদের মধ্যে আসলে পরিষ্কার ধারণা না থাকার কারণে, ছাত্রদের অধিকার নিয়ে পরিষ্কার ধারণা না থাকার কারণে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার কি নিয়ে কথা বলতে পারে এই জায়গাটা না থাকার কারণে, বা বাংলাদেশে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের সঠিক নেতৃত্বের যে ব্যাপার আছে, কারণ একটা ছাত্র আন্দোলন আসতে হলে তার একটা আস্থার জায়গা লাগে, সে আস্থার জায়গায় ঘাটতি সব জায়গায় মিলে আসলে একটা জগা খিচুড়ি অবস্থা থাকার কারণে এখন বড় ধরনের মুভমেন্টটা আমরা আসলে আর ওইভাবে দেখতে পাচ্ছি না। আর এটা একটা বড় সংকট। আর বড় সংকট হচ্ছে যে এদেশের সরকার, আবারও বলছি যে এদেশের সরকার সবসময় শিক্ষা পলিসির মধ্যে একটা জিনিস রেখেছে, সেটা হলো যে টাকা যার শিক্ষা তার। তাহলে এখানে আর্থিক ব্যাপারটা যোগান পারিবারিকভাবে বা পার্সোনালি করে দিয়ে রাখছে সরকার। সরকার এটা আয়োজন করবে না, কারণ সরকার কখনোই চায় না এদেশের সব মানুষ উচ্চশিক্ষিত হোক, বা এই জন্য মানুষকে বেকার বলে এই জায়গা থেকে বঞ্চিত রাখতেছে সরকার সবসময়। আর অবশ্যই ইউনিসেফ ঘোষণা দিয়েছে যে 25% মোট বাজেটের 25% শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে, সেক্ষেত্রে সরকার কখনোই আজ পর্যন্ত এটা পূরণ করতে পারেনি। বরং আমরা দেখেছি 1972 সালে 786 কোটি টাকা বাজেট করা হয়েছিল বাংলাদেশে, সেখানে একটা অংশ, এখানে বলতে গেলে সেখানে 25% কিনের কাছাকাছি একটা অংশ দেওয়া হলেও এটা আস্তে কমাতে কমাতে এখনকার সময় 11.57% নিয়ে আসা হয়েছে, যে এই শুধুমাত্র এই দেশের বাংলাদেশের মানুষের গরিব কৃষক বা শ্রমিকদের সন্তানের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত গ্রহণ করতে না পারে এবং তারা এই জায়গা থেকে ছিটকে যায়। এবং তাই হচ্ছে, আমরা যদি দেখি যে ক্লাস 1-এ ভর্তি হয়ে 1 কোটির উপরে ছাত্রছাত্রী, মেট্রিকে পাশ করে 20 লাখের মতো, ইন্টার পাশ করে 11 লাখ বা এরকম, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যায় হয়তো 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থী। ফলে আস্তে আস্তে শিক্ষাটা হচ্ছে পিরামিডের মতো। এই জায়গায় গোটা শিক্ষা ব্যবস্থাটা যতই যাচ্ছে আমরা সামনের দিকে, ততই হচ্ছে শিক্ষা থেকে ছাত্ররা ছিটকে পড়ে যাচ্ছে। এবং সরকার খুব ভালোভাবেই এই উচ্চশিক্ষাটাকে সামান্য কিছু মানুষের হাতে বন্দি রাখতে পারছে। এটা সরকার খুব ভালোভাবে করতে পারছে এবং ছাত্র আন্দোলনকে দমাতে পারতেছে। হামলা মামলা হোক দিয়ে হোক, ইউনিভার্সিটিতে পুলিশ দিয়ে হোক, এইভাবে আন্দোলনগুলোকে সবসময় দমাতে পারছে, কারণ আমরা সংঘবদ্ধভাবে এই জায়গাটা আন্দোলন গড়ে তুলতে পারছি না। এটা আমাদের ঘাটতি, ছাত্রদের ঘাটতি, কারণ ছাত্রদেরকে আমরা টানতে পারছি না, ছাত্রদেরকে আমরা এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে তাদেরকে এই জায়গাটায় একত্রিত করতে পারছি না, কারণ তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলো তাদের সঠিক সমাধান, সঠিক পথ দেখাতে পারছি না। ধন্যবাদ সুজন ভাইকে ওনার মূল্যবান আলোচনার জন্য। আমরা আরেকটা প্রশ্ন করবো সুজন ভাইয়ের কাছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি, আমরা আলোচনাটা চলছে, যদি আলোচনা পরিবেশটা জমে উঠেছে। এই আমাদের এই সম্প্রচার একযোগে সম্প্রচারিত হচ্ছে পথের দাবি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং প্রিন্টেস্ট যে পেজ, সেখানেও আমাদের এই একযোগে সম্প্রচারিত হচ্ছে। তো আমরা আপনাদের কাছে আহ্বান জানাই যে আমাদের যে দর্শক শ্রোতারা আছেন, আপনাদেরও কোনো মতামত যদি থাকে, প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আমরা যে প্রশ্নটা করে সুজন ভাইয়ের কাছে গেলাম, মশিউর ভাইয়ের কাছে যে প্রশ্ন ছিল যে এই যে এত সমস্যা বা একটা সংকট যেটা বিদ্যমান আছে, যে রাষ্ট্র আসলে মানুষকে ওই ততটুকু শিক্ষিত করতে চায় যতটুকু দেশে একদল যে শ্রমজীবী, একদল শ্রমিক শ্রেণী অথবা একদল মধ্যবিত্ত কনসেপ্ট পূর্ণ মানুষকে গড়ে তুলতে পারে, ততটুকু চায়, এরকম একটা সংকটপূর্ণ পরিবেশ যেখানে বিরাজ করছে, সেটা আপনাদের কথার মধ্য দিয়েও ফুটে উঠছে। সেই জায়গায় কেন ওই শিক্ষার্থীরা এই সমস্যা নিয়ে কথা বলে না, বা বললেও আসলে কতটুকু বলছে, কিংবা যে এই বলা এবং এই রাষ্ট্রকে বাধ্য করার মতো যে পথে আসা, সেগুলো আসলে কতটুকু করছে বলে আপনারা দেখছেন আর কি? আপনারা যারা রাজপথে কাজ করছেন, শিক্ষার্থীদের মধ্যে কাজ করছেন, তাদের মত শুনছেন, তো সেই জায়গা থেকে একটু আমাদেরকে জানাবেন, একটু সংক্ষেপে জানাবেন যে আসলে কি পরিস্থিতি এই সময়। দুইটা ফেসে যদি আমরা আলাপ করি, একটা ফেস হচ্ছে যারা সংগঠন করেন, যারা রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের জন্য হোক কিংবা অপরাপর শ্রেণী পেশার মানুষের স্বার্থের পক্ষে দাবি করেন, অন্তত যে রাজনৈতিক দলগুলো। যারা দাবি করেন না এমন কেউ তো নাই, সবাই আসলে এটার দাবি করে। ফলে সেই জায়গা থেকে ছাত্রদের মধ্যে যে অংশটা রাজনৈতিক সচেতন, তাদের জন্য এক রকমের সরকারের একটা ট্রিটমেন্ট আছে আমাদের এই সময়কালে, বিশেষ করে আমরা দেখতে পাই। আর এর বাইরে যে অংশটা আসলে সরাসরি রাজনীতির সাথে যুক্ত না কিংবা রাজনীতি বিচ্ছিন্ন, তারা যখন এই চারপাশে এই বিষয়গুলোকে দেখেন, তারা তাদের জায়গা থেকে কি, তাদের ক্ষেত্রে তারা যদি কিছু বলতে চান,
যাতে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হয়, সেটা দিয়ে আসলে বলি। যে ধরুন আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খাদিজা, সে খাদিজার সাথে কি হয়েছে, কিংবা আপনি জানেন যে বুয়েটের একজন শিক্ষার্থী আবরার, তার সাথে কি হয়েছে। আবরারকে পিটে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে, ফেনী নদীর পানি চুক্তি এটা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী, এই কথাটা বলার কারণে তাকে টর্চার করে রাতভর পিটে তাকে হত্যা করা হয়েছে। সম্ভবত মশিউর ভাই কানেকশনটা হওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে সেখানে সে আম, সম্ভবত নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে প্রবলেমটা হচ্ছে। সুজন ভাই, তাহলে আমরা একটু শেষ প্রশ্নটায় চলে যাই আপনার কাছে। মশিউর ভাই, আপনি কি আসছেন? হ্যাঁ হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। তাহলে আপনি কথাটা শেষ করেন, আমরা তাহলে সুজন ভাইয়ের কাছে শেষ প্রশ্নটা করব, আপনাকে পরে আবার শেষ প্রশ্নটা করব। একটু আপনি এটা শেষ আমি করুন। বলছিলাম যে সাধারণ এটা বলতেছিলেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা কোনো কিছু নিয়ে কথা বলার জন্য একটা ভয়, এবং সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতন একটা খুবই দমনমূলক আইনের ব্যবহার, এবং সেই আইনের স্বীকার করে নানা শিক্ষার্থী, একজন মাদ্রাসা শিক্ষার্থী, একজন স্কুলের শিক্ষার্থীকে পর্যন্ত প্রধানমন্ত্রীর সমালোচনা করার অপরাধে, সকল অপরাধে তাকে জেলখানা যেতে হচ্ছে। মানে এই ধরনের একটা ভয় এবং ত্রাস সাধারণ মানুষের উপরে চাপায় দেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে যে স্ববিক্ষোভ, সে বিক্ষোভ এখনো দানা বাঁধতেছে না, সেটা সংগঠিত হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জের আছে। আপাতত এই ফেসে করলাম। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন করে মশিউর ভাই শেষ করব, তার আগে আমরা একটু সুজন ভাইয়ের কাছ থেকে আমাদের শেষ আলোচনাটা শুনতে চাই। সুজন ভাই, এই সামগ্রিকভাবে এই যে সংকটগুলো আছে, এখানে বুদ্ধিভিত্তিক মহল থেকে, অর্থাৎ যেখানে আমাদের যারা বুদ্ধিজীবী শ্রেণী, তারা আসলে এই বাজেট নিয়ে কেমন রিয়াকশন করছে বলে আপনি দেখছেন, বা তাদের কি ধরনের ভূমিকা রাখার প্রয়োজন ছিল সেটা আসলে কতটুকু রাখতে পারছে? আপনি একটু সংক্ষেপে বললেন, আমাদের এটাই আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে। আর আপনার তারপর মশিউর ভাইয়ের কাছে আমরা একটা শেষ প্রশ্ন করে আমাদের আজকের এই আলোচনা আমরা সমাপ্ত করতে যাব। সুজন ভাই, একটু যদি বললেন বুদ্ধিজীবীদের আসলে ভূমিকা একটা কি এই গণবিরোধী বাজেট যেটা আপনারা বলছিলেন সেটা নিয়ে। এই জায়গাটা আসলে বাংলাদেশের মানে যারা ইন্টেলেকচুয়াল জগতে যারা কাজ করে, এনাদের প্রথম কাজ হলো যে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আমরা শিক্ষার আওতায় আনতে পারিনি, সেহেতু মানুষের মধ্যে ওই আলোটা ছড়িয়ে দেওয়া যে আসলে প্রবলেমগুলো এখনকার সময় বাজেটের সাথে অসামঞ্জস্য ঘটনা কি কি, যেমন কোন কোন খাতে কি কি প্রয়োজন ছিল, কৃষি শিক্ষা গুরুত্বপূর্ণ খাত, যে বিজ্ঞান প্রযুক্তি, এই খাতগুলোতে আসলে কোথায় কোথায় ঘাটতি, বা অপ্রয়োজনে সামরিক খাতে কেন 42,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আলোচনাটা সারা দেশে ছড়িয়ে দেওয়া, বা সেমিনার করে সিম্পোজিয়াম করে বা এটা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ একটা আবহ তৈরি করে ফেলা, সারা দেশে মুখে মুখে ব্যাপারটা তুলে দেওয়া যে এই সরকার এইভাবে বাজেটগুলো করেছে যেটা জনবিরোধী বা গণবিরোধী, বা আসলে স্মার্ট বাংলাদেশের অর্থে যে বাজেটের নাম দেয়া হলো সেটা আসলে স্মার্ট না, আনস্মার্ট বাজেট, মুখে বলা হচ্ছে স্মার্ট বাজেট। ফলে এইগুলো সারা দেশের মানুষ যারা ভাবতে পারে, চিন্তা করতে পারে, তাদের কাছে ছড়িয়ে দেওয়া, একটা মতামত তৈরি করা, বা একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলা, বা সরকারকে একটা লিখিতভাবে জানানো যে আসলে আপনি ঠিক করেনি। এই জায়গায় এই বুদ্ধিজীবী মহল আমি যদি বলি, তো সেই জায়গাটা আসলে নীরব ভূমিকা পালন করছে, যেটাকে সিভিল সোসাইটি অর্থে ইনঅ্যাক্টিভ সিভিল সোসাইটি, এই জায়গাটায় খুব ভালো ভূমিকা পালন করা যাচ্ছে না। তো উচিত ছিল এটা করার, কারণ সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে এই মানুষগুলোকেই। স্কলাররাই হয়তো সরকারের ভুল দেখিয়ে দিবে, তারপর সরকার আবার এখান থেকে শুধরাবে, সঠিক পথে যাওয়ার চেষ্টা করবে। এই জায়গাটায় ইউনাইটেডের ঘাটতি আছে, মানুষের সচেতনতার ঘাটতি আছে, এবং উদ্যোগের অভাব আছে। সব থেকে বড় কথা যে আসলে আমরা কতটা কৃষি বা শিক্ষা নিয়ে কতটা ভাবছি, সবাই বেশিরভাগ সময় মানুষ কি হয় তাদের নিজের ব্যক্তিগত জীবন নিয়েই তারা ব্যস্ত আছে বা সেলফ সেন্টার জীবনযাপন করছে। এই কারণে এই জায়গাটা হয়ে উঠছে না বা ইউনাইটেডও হচ্ছে না। আমাদের দেশের মানুষ যারা যত বেশি শিক্ষিত ততটা বিচ্ছিন্ন হয়। তো এই বিচ্ছিন্নতার কারণে আমাদের দেশে ইউনাইটেড কোনো মুভমেন্টও তৈরি হচ্ছে না, যেটা হওয়া উচিত ছিল। এই কারণে আসলে এই অংশটাকে আমি বলবো যে এই অংশটা আসলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা খুব ভালো কাজ করছে না। এই জায়গাটায় বলবো যে এই মানুষগুলোকে আবার সজাগ হয়ে সারা দেশে মতামত তৈরি করতে হবে, যে মতামতটাকে সরকারের এই যে অত্যাচারের চেহারা হোক বা কিছু জায়গায় বঞ্চিত করা হোক, কিছু সিটি কর্পোরেশনকে বঞ্চিত করে, বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হোক, গবেষণা থেকে বঞ্চিত করে, এই জায়গাটাই সরকার হয়তো বুঝতে পারতো বা সরকার এখান থেকে সরে আসতে পারতো। সে জায়গাটায় ঠিক মতো ভূমিকা পালন করা হচ্ছে না, যেটা করা উচিত ছিল।
বা এই অংশ অনেক সময় এই অংশগুলো অনেক বিক্রি হয়ে যাচ্ছে, সোল্ড হচ্ছে সরকারের কাছে, যেটা কিনা আসলে আমাদের দেশের জন্য ক্ষতিকর। তো এই জায়গাটা না হয় বরং অবশ্যই এই 16,40,00,000 মানুষের জন্য কাজ করা উচিত ছিল, কারণ গোটা দেশের শ্রমঘামে যে মানুষগুলো গড়ে উঠছে সেই স্বার্থ নিয়ে বা সেই শ্রেণীর পক্ষে কথা বলছে না, এটা তারা নিজেদের বুদ্ধির সাথে তারা অন্যায় করছে। তো এইটা পরিবর্তন করে অবশ্যই কাজ করা উচিত। ধন্যবাদ সুজন ভাইকে আমাদের সাথে এত দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টার মতো সময় দেওয়ার জন্য। মশিউর ভাই, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে ছাত্র সমাজের কাছে আপনার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কি আহ্বান থাকবে, আর আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আপনি একটু শেষ কথাটা যদি 2 মিনিটে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মধ্যে দিয়ে যারা আজকে এখানে শুনেছেন, আমার সহ-আলোচক সহ সবাইকে আমি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই। আমি একদম স্পষ্টভাবে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে 3টা বিষয়ে ভয়, বিভ্রান্তি এবং বিভক্তি, এই 3টা দিয়ে বর্তমান সরকার আমাদেরকে তার যে কর্তৃত্ব, তার যে অন্যায় অত্যাচারের যে শাসন, একটা জবাবদিহিতাহীন যে শাসন, সেটা চাপে দিয়ে রেখেছে। এবং যেটা আপনি গত আগের প্রশ্নে বলছিলেন যে কেন ছাত্র সংগঠনগুলো কিংবা সাধারণ ছাত্ররা প্রতিবাদমুখী হচ্ছে না, এর একটা বড় কারণ ছাত্ররা ভয়, বিভ্রান্তি এবং বিভক্তির মধ্যে বসবাস করছে। ফলে তাকে ভয়কে জয় করতে হবে, বিভক্তি সৃষ্টি করে এমন যে কোনো কিছুর বিরুদ্ধে ঐক্যের পক্ষে থাকতে হবে, এবং সকল ধরনের বিভ্রান্তিকে জয় করে সুনির্দিষ্ট লক্ষ্য পরিবর্তনের লক্ষ্যটা কি সেই প্রশ্নে তাকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং বাংলাদেশের ইতিহাস, প্রত্যেকটা পরিবর্তনের ইতিহাসই আসলে জনগণের বিভিন্ন শ্রেণী বা মতের মধ্যে পার্থক্য সত্ত্বেও একটা ঐক্যের ইতিহাস এবং ঐক্যবদ্ধ আন্দোলন, প্রতিরোধ, সংগ্রামের ইতিহাস। তার মধ্যেই আমরা দেখি যে আমাদের গণতান্ত্রিক যাত্রা বিকশিত হয়েছে। আজকেও আমাদের গণতন্ত্র আজকে একদম নাই। ফলে গণতন্ত্রই আজকে বাংলাদেশের এই বাস্তবতা থেকে পরিবর্তনের ক্ষেত্রে একটা উত্তরণের উপায়, এবং সেই গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে আজকে সাধারণ মানুষ যে আলাপ করবে, আলোচনা করবে, তার পরিসরটাকে আজকে সংকুচিত করে দেওয়া হয়েছে, সকল ধরনের প্রশ্ন করার পরিসরকে সংকুচিত করে দেওয়া হয়েছে। এখন আমি যদি মত দিয়ে দেখি যে মতের কোনো পাত্তা নাই, তোয়াক্কা নাই, বরঞ্চ আমি যদি তার ক্ষতি করি বা তার বিপক্ষে যে এমন একটা মত আমি তুলে ধরি, তাহলে আমার উপরে খড়গহস্ত হবে রাষ্ট্র, যন্ত্র, সমগ্র প্রশাসন, এমনকি আদালতও আমার সর্বশেষ আশ্রয় হিসেবে থাকবে না। এমন একটা বাস্তবতা যখন বাংলাদেশে বিরাজমান, তখন এইটা আসলে সকলের জন্য চ্যালেঞ্জ। ফলে বাংলাদেশের ইতিহাসে এমন একটা দানবীয় শক্তির বিরুদ্ধে কাউকে কখনো লড়তে হয়নি। ফলে এই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যারা জাতীয় রাজনৈতিক দলগুলো, তাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঐক্যবদ্ধ লড়াইয়ের ভূমিকা রাখার ব্যাপার আছে, এবং তার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা সত্যিকারের পরিবর্তন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের একটা আশা, স্বপ্ন সৃষ্টির ব্যাপার আছে। তাহলে সেই স্বপ্নটা তারা মানুষের মধ্যে সৃষ্টি করবেন। ছাত্র সমাজ সেই স্বপ্নে ধাবিত হবে একটা আত্মত্যাগের মধ্য দিয়ে, একটা সত্যিকারের গণমুখী একটা বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে তারা তাদের শ্রম এবং মেধাকে বিনিয়োগ করবে। আমি আশা রাখি বাংলাদেশের ছাত্রদের মধ্যে সেই শক্তি এখন আছে, এবং সাম্প্রতিক সময়েও তারা যখনই সুযোগ পাইছে সেই শক্তির প্রকাশ তারা বিভিন্ন সময় তারা ঘটাইছে। আমরা ছাত্র ফেডারেশন সেই জায়গা থেকে আমাদের লড়াইয়ে আমরা আপোষহীন ভাবে মাঠে আছি, রাজপথে আছি, আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা থাকবো আগামীতেও। সেই অঙ্গীকারটা আমরা রাখতে পারি, এবং ছাত্র সমাজের কাছে এইরকম একটা ক্রান্তিকালে সত্যিকারের জনগণের পক্ষে, বৃহত্তর স্বার্থের পক্ষে, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সামনের সারিতে আগায় আসার একটা আহ্বান নিয়ে আমি রাখবো, যেটা সবসময় ছাত্রদের কাছে জাতি প্রত্যাশা করে। ধন্যবাদ। আমরা একই সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য মশিউর রহমান খান স্যারকে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। আজকে আমাদের সাথে আরো যুক্ত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক, একসময়ের ছাত্র নেতা আলমগীর হোসেন সুজন যুক্ত থেকে মূল্যবান মতামত প্রেরণ করেছেন, পেশ করেছেন। আমাদের টিমের গুরুত্বপূর্ণ সদস্য সন্তু মিত্র আমাদের লাইভে প্রথম থেকে যুক্ত ছিলেন এবং সকল কারিগরি সহযোগিতা দিয়ে এই লাইভটাকে সুষ্ঠুভাবে পরিচালনার ভূমিকা রেখেছেন। তাকে আমরা ধন্যবাদ জানাই। যারা আমাদের এই শোটা দেখেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের পথের দাবি বয়স যদিও খুব বেশি দিন নয়, কিন্তু আপনারা যে আশা, অংশগ্রহণ এবং যে প্রত্যাশা দেখিয়েছেন সেটাকে আমরা আরো দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এবং এদেশের বুকে নতুন কিছু জন্ম নিক, নতুন বাংলাদেশের আবার জন্মগ্রহণ করুক, যেখানে শোষণ বৈষম্যহীন মানবিক মর্যাদাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। সেই সমাজে ধনী গরিব নির্বিশেষে
সবাই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হবে এবং বৈষম্যকে তাড়িয়ে একটা সাম্য বাংলাদেশ নির্মাণের পথে অগ্রসর হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা পুনরায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড এবং আলমগীর হোসেন সুজনকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। লাইভটা এবার ফেসবুক বা অন্য